নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে দিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই গল্পগুলির মধ্যে থাকে কখনো ভূত প্রেত, কখনো ভালোবাসা, আবার কখনো তান্ত্রিকের গল্প। সেই গল্পগুলি আমাদের চ্যানেলে শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে অল করে দাও, যাতে আমাদের গল্প দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আমাদের গল্পগুলি পৌঁছা দিতে পারি। আজও তেমনই একটি ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি তোমাদের এই কাছে। আজকের গল্পটি আমরা নিয়েছি বাংলাদেশের অডিও স্টোরি থেকে। গল্পটি হলো মুদ্রাখোর, গা ছমছম ভূতের একটি গল্প। আশা করছি সবাই হেডফোন লাগিয়ে বসে পড়েছো। চলো এবার আমরা গল্পটিকে শুরু করি। কানুলাল, ও কানুলাল, মুর্দা আইছে, ওঠো। স্বাগতম। মুর্দা নিয়া আর কাজ কাম করতে ভালো লাগে না রে। কি কও কানুলাল, এত বছর পার করে দিলে এই লাইনে, এখন আইসা কথা কইলি চলে? মেয়ে মানুষ নাকি বেড়া? বেড়া। কেসটা কি? এক্সিডেন্ট, মাথাটা থেতলায় গেছে। ও, গন্ধ তো সুরে নাই, বেশি সময় হয় নাই মনে হয়। না, একটু আগের কাহিনী। নো, ধর ভিতরে আবার একটা পইরা আছে, অর্ধেক কাইটা থুইছি, ওইটা শেষ কইরা এইটাতে হাত দিম। আমি আসি তাইলে। বাড়ি ফেরার সময় হয়েছে তাইলে? হ্যাঁ, বাড়ি না ফিরলে ফিরমু কই? লাশের সাথে তো থাকতে ভালো লাগে, একবার গেলে আর খবর নাই। সংসার কেমনে চলে তার কোনো খবর রাখিস? প্রত্যেক দিন এই বাহাস শুনতে ভালো লাগে না। দে খাইতে দে। মুদ্রা করতে আসে, গা দেওয়ার কথা নাই, খাইতে দে। ভগবান জানে কার সাথে সংসার করতেছি। হ্যাঁ, এখন গা ধোয়ার সময় নাই। মুদ্রা আইছে কাল রাইতে একটা, ওইটা আজকের মধ্যে শেষ করতে হইবে। বাইরে বস, দিতাছি। এসব নিয়ে আমার ঘরে ঢুকবি না। হ্যাঁ, বুঝলি না রে সীতা, মানুষ মইরা গেলেই খাঁটি হয়, পয়সা থাকলেই ভেজা। একদিনের লাস্টের একেবারে গন্ধ হয়ে গেছে। Oh, পাইছিস? মিললে তো গন্ধ পাইনি। কানুদা, ও কানুদা, ভেতরে আসুনি? কে কে এটা? এই কেডা? এই এই কেডা? ওরে বাবা রে, এইটা কি? এত বড় কুত্তা, এত বড় কুত্তা এলো কইতে? এই হুস হুস হুস। এই কি হয়েছে রে? ও কানুদা, দেখো এটা কি? তুই যা এখান থেকে, ওই আসিস। এইসব কি হইতেছে কানুদা? কাউরে কিচ্ছু বলবি নে, যা কাল ভোরে আসিস। মহাকালী রক্ষা করো। কানুলাল জাতে একটা ডোম। তার বাপদাদা 3 পুরুষ ধরে এই লাশ কাটা ছেঁড়ার কাজ করে চলেছে।
ঘাটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছোট্ট একটা লাশ কাটা ঘর আছে। ঘরটার উপরে টিনের চালা দেয়া, ভেতরে পাকা করা। অনেক দূর দূর থেকে লাশ আসে এখানে। মইনুল আর কামিনাল মোটামুটি এখানকার সব দায়িত্ব পালন করে। মইনুলের একটা ব্যান আছে, তার কাছে লাশ বয়ে নিয়ে আসা। তারপরে ঘরটার ভেতরে নিয়ে কাটাকুটি থেকে শুরু করে সেলাই পর্যন্ত সবই বেশ যত্ন সহকারে করে কানুলাল। জীবনের প্রায় অর্ধেকটা সময় সে এখন পার করে দিয়েছে। দিনের বেলায় লাশ কাটা ঘরের আশেপাশে দিয়ে কেউ যায় না, আর রাতে তো প্রশ্নই আসে না। লাশ কাটা ঘরটার চারদিক ঘিরে গাছগাছালি, কেমন একটা স্যাঁতসেঁতে পরিবেশ। আর সেখানকার বাতাস সবসময় ভারী থাকে লাশের গন্ধে। তবুও কানুলাল ভয় পায় না, কারণ ভয়ের চূড়ান্ত সীমা সে দেখে ফেলেছে। আর সেই ভয়ের নাম হলো মুর্দাখোর। তার এই নামটা আসলে গ্রামের মানুষ দিয়েছে। মোটামুটি আশেপাশে 2-4 ইউনিয়নের সবাই জানে এই লাশ কাটা ঘরে মুর্দাখোর আছে, যাকে কেউ কোনোদিন দেখেনি। কিন্তু অনেকেই বলে মইনুলের ভ্যানের পেছনে লাশ আনার সময় প্রায় একটা অদ্ভুত জিনিসকে দৌড়ে আসতে দেখে। সেটা থেকে মানুষের এমন ধারণা হয়েছে। আর এই কারণে কানুলালকেও গ্রামের অনেকেই এড়িয়ে চলে, কারণ মুর্দাখোরের সাথে যার ওঠা বসা সে নিশ্চয়ই বন্ধুত্ব রাখার মতো কোনো মানুষ নয়। এমনকি কানুলালের স্ত্রী সীতাও মাঝে মাঝে কানুলালকে ভয় পায়। তার ভীষণ রহস্যময় লাগে এই লোকটাকে। হ্যাঁ রে, এই সব কাজ এখন সাইডে দিলে হয় না? সাইডে দিলে খাবি কি? অন্য কিছু কর। অন্য কি করব? আজীবন তো এই কাজই করে গেলাম, আর তো কিছু পারি না। আর যাতে ডোম আমরা, ভালো কাম কে দিবে? আমার তো ভয় করে রে। কিসের ভয়? মরতে তো হইবেই, ভয় করে লাভ কি? হ্যাঁ রে, মানুষ যে কয় ওইখানে মুর্দাখোর আছে, সে কি সত্যি? সেসব শুনে কি করবি? দে, খাইতে দে। তুই কোনোদিনও কইতে চাস না, আমি তো তোর ঘরের বউ। আমারে কইতে দোষ কি? হ, আছে। কি কস, তুই দেখছিস? হ্যাঁ, ডরাস নাই? বর্তমানে ডরাইছি, এখন অভ্যেস হয়ে গেছে। মা খালি রক্ষা করো। কি কেমন কথা বলিস তুই? যা সত্য তাই কইলাম। এখন খাইতে দে। আর শোন, এইসব কথা ভুলেও কাউরে বলিস না। কানুদা, হুম? ওই দিন ওইটা কি আছিল দাদা? মুর্দাখোর। কি কও? মানুষে যে কয় লাশ খাইতে আসে সেই মুর্দাখোর? সেটা সত্যি আছে? আছে। মানুষে তো কয় আমার ভ্যানের পিছনে নাকি দৌড়াইতে দেখছে, কিন্তু আমি তো কোনোদিন দেখি নাই। আমি মনে করছি ভুয়া খবর। ভ্যান কি সামনে তাকায় চালাস নাকি পিছনে? সামনে। তাইলে দেখবি কেমনে? লাশ যে এমনি খাইয়াত হয়, তাহলে তুমি কাটাছিড়া করো কেমনে? ডমের কাছ থেকে লাশ নেয়ার পর পরিবারের মানুষ তো আর খুইলা দেখে না, মুখটা কেবল খুইলা দেখে। ভেতরের যে কইল যে ফেপসে সব খাইয়া সাবার করছে, সেইটা তো আর কেউ বুঝে না। যদি কোনোদিন ধরা পড়ে যাও? ধরা পড়ব কিসের চিহ্নে? আই তো লাশ খাইনে, যে খায় তারে ধরতে বলবো। আমার তো মনে হইতেছে তুমি বেশি চড়ায় ফেলাইছো, তাই এসব কইতাছো। বিশ্বাস না হইলে থাক এইখানে, নিজেই দেখবি, একটু পরেই তো আসবে। কি কও? আইলে কিন্তু আমার গায়ে হাত দিস না, আমার শরীরটা ভারী হইয়া যায়, ব্যথায় জানি হাড্ডিগুলা চাবাইতে যায়। না গো দাদা, তোমার মতো অত সাহস আমার নাই। তুমি থাকো, আমি গেলাম। হে রে মইনুল, কই যাচ্ছিস? জড়ায়া গেলি? ভগবান জানে কোন কুকুরে বাপু এই ডোমের সাথে বিয়ে দিয়েছিল, জীবনটাই শেষ হয়ে গেল। মা কালী রক্ষা করো মা। ভিতর রাতে কিসের শব্দ হচ্ছে? রাম 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 রাম, মনে তো হচ্ছে তুমি চালার মতো হাইটে যাচ্ছে। এত রাতে কে হাইটে যাচ্ছে? মা কালী রক্ষা করো মা।
যেতে কে দরজা ধাক্কা দেয়? রাম রাম রাম। কে আছে? আমি গোপী, দরজাটা খোল গো। ও গোপী, দাঁড়া বই। কিছু শুনছো? আমার টিনের চালের উপরে আসছিল, তারপরে গাছটা ধরে নাইমে আমার জানলার সামনে আসলো। এমন জিনিস আমি জীবনেও দেখিনি। ভগবান, আমাকে কি দেখালো? পাড়ার সবাই ওইখানে জমা হয়েছে। চল চল চল। ঘটনা কি কিছু জানিস? হ্যাঁ, কি ছিল? ছোট ছেলেটা নাকি রাইতেই দম ছাড়ছে, তারই খাইতে আইছিল। কি সর্বনাশ! মাথানে রক্ষা করো মা, রক্ষা করো। এই পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে আমাদেরকে ঘিরে। আমাদের পৃথিবীটাকে আমরা আসলে খুব ছোট করে ফেলি। আমাদের আশেপাশের কিছু চরিত্র, কিছু জায়গা, কিছু ঘটনাকে আমরা পৃথিবী মনে করি। কিন্তু বিশাল এই পৃথিবীর কত আনাচে কানাচে যে কত অন্ধকার ইতিহাস রয়ে গেছে, তার হিসেব আমরা নিজেরাও জানি না। উপজেলা শহরের একটা ছোট্ট এলাকা, খুব বেশি হলে 10-15টা বাড়ি। এই 10-15টা বাড়ি নিয়ে তারা একটা গ্রাম তৈরি করে নিয়েছে। এই গ্রামের আশেপাশে কেউ থাকে না। তারা 10-12 মানুষেরা ছাড়া আর কারোর সাথে তেমন যোগাযোগ নেই, কারণ এই গ্রামটার নাম ডোমপট্টি। এটা জাত। শহরে হলে হয়তো ওরা আশেপাশের মানুষের সাথে মিশে থাকতে পারত, কিন্তু উপজেলা বলেই সেখানকার মানুষদের মধ্যে আজও জাতপাতের হিসেবটা খুব বেশি করে করা হয়। ডোমপট্টি সবাই যে রাশ কাটাকাটি করে তেমন কিন্তু নয়। অনেকেই শহরে অন্যান্য কাজ করে, কিন্তু তার বংশের কেউ না কেউ এই কাজ করেছে বলেই তাকে বংশের এই নাম বয়ে নিয়ে যেতে হয়। এই গ্রামে একটা অন্ধকার অধ্যায় আছে, সে অধ্যায়ের নাম মুর্দাখোর। এই মুর্দাখোরের কথা কাউকে জিজ্ঞেস করলেই সবাই বলে, আমি আমার বাপ-দাদার কাছে শুনছিলাম। বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলো বেঁচে আছে তাদের জিজ্ঞেস করে তারাও একই কথা বলে, তারাও তাদের বাপ-দাদার কাছ থেকে শুনেছে। আসলে মুর্দাখোর কত শত বছর থেকে ডোমপল্লিতে আসন গেড়েছে কেউ তা জানে না। গ্রামের কেউ মরলেই অজানা ঝড়ের মতো চলে আসে মুর্দাখোর। লাশের চেহারাটা সে অবিকল রাখে, এছাড়া পুরো শরীর খাবলে খাবলে খেয়ে ফেলে। যারা এই মুর্দাখোরকে একবার চোখের সামনে দেখেছে তারা যেন মৃত্যুকে চোখের সামনে রেখেছে, এতটাই ভয়ঙ্কর সে। প্রত্যেক বছর কালী পূজার সময় এই অশুভর হাত থেকে বাঁচতে ডোমপল্লির মানুষেরা পাঠা বলি দেয়। কই গেলি রে বউ? এখনো মরি নেই, বাইচেই আছি। সকাল সকাল মেজাজ এত খারাপ কেন রে? কেন, পথে আইতে আইতে কারো সাথে দেখা হয়নি বুঝি? শুনিসনি বুঝি? ও, কাল রাইতের ব্যাপার। শুনছি। এ আর নতুন কি রে বউ? এ তো বছরের পর বছর ধরেই চলে আসতেছে। এমন ঘটনা ঘটে আমি থাকি একলাই একটা ঘরে, আমার কিছু একটা হয়ে গেলে কাল রাতে তো জানলা ভাঙা আইতেই নিচ্ছিল। ভাগ্যিস ওপিটা ওই সময় আইছিল, নাইলে আজ আর আমার মুখ দেখা লাগতো নি। না রে বউ, তোর কিছুই হবি না, তোর কিছুই করবি না। কইলি হলো, সেজন্য কই গেছে তো। হ, আমার সাথে তার কথা হয়, তুই জানিস নে? সবকিছু নিয়ে মাস্করা করবি নে, কই দিচ্ছি। আমাক বাপুতে আমার বাপের বাড়ি ভেজি দে, এইখানে আমি থাকবো নি। কথায় কথায় এত বাপের বাড়ি করিস কেন রে? তোর বাপের বাড়ি কি রাজপ্রাসাদ আছে, নাকি তোর বাপের ডাকশাল আছে? 2 দিন রাখবে, 3 দিনের দিন ঝেঁটিয়ে বিদায় করে দেবে। দিদি দিক, তা তো প্রাণে মারবে না গো। কেন রে বউ, আমার উপরে তোর ভরসা নাই? আমি বললাম তো, তো কিছুই করবি না। ভগবান জানে কপালে আমার কি আছে। যা, গা ধুয়ে আইগে, বাদ দিচ্ছি। আমার আবার গোপীর ঘরে যেতে হবে এক্ষুনি। কালী পুজোর জন্য পাটা কিন্তু চান্দা ধরেছে, টাকাটা দিয়ে আসি। আরে, কতবার মাইসেরে বুঝাইলাম এইসব কইরা কোনো লাভ নেই, কিচ্ছু হইবে না, কেউ শুনলো না। থাক, হয়েছে হয়েছে। একমাত্র মা কালী পারে এই গায়ের মানুষের রক্ষে করতে। স্যার, উঠবে নাকি রে গোপী? জানি না তো দিদি, আকাশ তো অন্ধকার হয়ে এলো গো। পণ্ডিত মশাই এসেছেন? হ্যাঁ দিদি, তিনি মেলা আগে এসেছেন। জয়দেব কই রে? পাটাটাকে গা ধুয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে নিতে হবে তো। অবশ্যই আর আমি মিলে করে নেবো কান দিদি, তুই মাতালের গায়ে জল দিয়ে প্রসাদটা বাইনে নে। তাই যাই। দিদি, দাদা এলো না যে? সে কোন দিন এসেছিল এসবে? তার মানে কি মরণের ভয়টা নাই গো? জানি নে বাপু, আমি কি বলেছি কম? তা আমার কোনো কথা কানে তুললে তো নিজেই তো আসেই না, আমারও কয়ে এসব কইরে কিছুই না কি হবে না। তারে কিনি বুঝা দিদি, শুনি তার উপর নাকি ওই জিনিসটা ছায়া আছে। আমি যাই, প্রসাদ গুলান করে গিয়ে মেলা কাজ পড়ে রয়েছে।
এইসব থেকে রুখতে করবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা মানছে নাকি মানছে কাটে কে যে নিয়মটা বাইর করছিল আবার আবার নে খা আচ্ছা আবার কি বলবি কে তুই কোত্থেকে আইসিস কেন আসিস কিন্তু করতে আসিস তুই শত শত বছর ধরে মানে গ্রামের অন্ধকারের অধ্যায়ের সাথে সাথে শহরে চলছে আরেকটা গল্প। এই গ্রামেরই ছিল সুবোধ। সেই যে কিছুক্ষণ আগে আমরা গভীর কথোপকথন শুনলাম, সুবোধ তারই ছিলেন। সেই গ্রামের একমাত্র ছিল যে গ্রাম থেকে বেরিয়ে শুধু শহরেই যায়নি, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছে। এমন ঘটনা গ্রামে এর আগে কোনোদিন ঘটেনি। সুবোধ এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছে অনেক ছোটবেলায়, কারণ সে জানতো এই ডোম বংশের গায়ে লাগিয়ে এখানে পড়ে থাকে সে কিছু করতে পারবে না। অথচ ছোটবেলায় পাশের গ্রামে প্রাইমারি স্কুলে জানালা দিয়ে উঁকি মেরে বাচ্চাদের অ আ ক খ পড়া দেখে সুবোধের ইচ্ছে হয়েছিল একদিন সেও পড়াশোনা করবে। সেখান থেকে সুবোধ তার এক দুঃসম্পর্কের মামার হাত ধরে ঢাকায় পালিয়ে আসে। মামার দোকানে ছোটবেলা থেকে কাজ করে, আর তার বদলে সুবোধের পড়াশোনা খরচ দিত মামা। এভাবে নিজেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে গেছে সুবোধ। তার মা গোপী অবশ্য জেনে গিয়েছিল সুবোধ কোথায় আছে, কিন্তু সে কখনো ছেলেকে বাধা দেয়নি। সে সবসময় চেয়েছে তার ছেলে জীবনে ভালো কিছু করুক। কোথায় তুমি? যেখানে সবসময় থাকি। কোথায় যে থাকো তুমি আজকাল? যেখানে আমাকে পেয়েছিলে সেখানে আছি, সেখানেই থাকবো। থাক থাক, হয়েছে, আমি আসছি। এই নাও। কি এটা? সেমিস্টার ফাইনালে তোমার ফার্স্ট হওয়া আর আমার ফেল করা উপলক্ষে তোমার গিফট। শান্তি, আবার একটু পড়াশোনা করলেই তো হয়। একটু পড়াশোনা? তোমার একটু পড়াশোনা মানে হলো পুরো সেমিস্টারে আগাগোড়া যা পড়েছিস সব ছেড়ে দেয়া। আচ্ছা আমাকে বলো তো, একটা মানুষের পক্ষে এত পড়া কিভাবে সম্ভব? পড়াশোনাটা করতেই তো আমি এই শহরে এসেছি শান্তি। আমি তো এই শহরের মানুষ না, আমি যেখানকার মানুষ সেখানে। আবার শুরু করলে? চলো ওঠো। কোথায় যাব? মুভি দেখতে যাবো, নতুন মুভি এসেছে। আমার কাছে টাকা নেই। আমি তোমার টাকা চেয়েছি? তোমার টাকা এইভাবে সিনেমা দেখতে গেলে, ঘুরতে গেলে মানুষ বলবে টাকার জন্য প্রেম করছি বড় লোকের মেয়ের সাথে। মানুষের কথা আমি কবে কেয়ার করেছিলাম? কে বলে তোমার সাথে প্রেম হতো আমার? কথায় তোমার সাথে কোনোদিন পেরেছিলাম? আচ্ছা চলো। গুড বয়। না 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 না। হ্যালো। কি করো? না না কিছু না। কি ব্যাপার, তোমার ভয়েস এমন শোনাচ্ছে কেন? কোথায় কেমন শোনাচ্ছে? মনে হচ্ছে হাঁপিয়ে গেছো, কি হয়েছে? না কই কিছু হয়নি তো, এই এমনি ঘুমিয়ে গেছিলাম একটু। তোমাকে কতবার বলেছি ঘুমিয়ে গেলে আমাকে একটা টেক্সট করে রাখবে, তাহলে তো আমি আর ফোন দিই না। তুমি তো জানোই আমার ইনসমনিয়া আছে। আরে না না কোনো সমস্যা নেই, তুমি যখন ইচ্ছে আমাকে ফোন দিতে পারো। অনেকক্ষণ ধরে ঘুমানোর ট্রাই করছি, কিছুতেই ঘুম আসছে না। মোবাইলটা রেখে একটু ঘুমানোর চেষ্টা করো, সারাক্ষণ ফোনটা চাপতে থাকলে কি করে ঘুম পাবে? না, মোবাইল পাশে রেখে লাইট অফ করে অনেকক্ষণ ধরে শুয়ে আছি, আর সাফোকেটেড লাগছে, তাই তোমাকে ফোন করলাম। ভালো করেছো। কালকে ক্যাম্পাসে প্রোগ্রাম আছে, আসবে না? না কেন? না এমনি যাবো না। আচ্ছা তুমি এমন কেন বলো তো? নিজেকে এমন আড়াল করে রাখতে চাও কেন সবসময়? কারণ আমার জাত নিচু, যাতে আমি ডোম। যতই শহরে এসে প্যান্ট শার্ট পরি, আমার রক্ত আমার পরিচয় তো বদলাবে না।
মানুষ যতই আধুনিক হয়ে যাক, কাউকে ডমিনেট করার প্রশ্নে মানুষ জঙ্গলি বর্বর হতে 1 মিনিটও চিন্তা করবে না। পৃথিবীর সব মানুষ এক সমান হয় না সুবোধ। তুমি দেখোনি তাই বলছো, আমি দেখেছি। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম যখন সবাই শুনলো আমার ব্যাকগ্রাউন্ড, তখন যা হয়েছিল সেই দিনগুলোর কথা আমি আজও ভুলিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আই এম সরি। একটা কথা বলবে? আমাকে কি তুমি সত্যি ভালোবাসো? না, আই হেট ইউ লাইক এনিথিং। এখন রাখি, কাল দেখা হচ্ছে। কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরছো না কেন? একটু ব্যস্ত আছি, পরে দেখা করবো তোমার সাথে। মানে কি, আমাদের 3 দিন আগে কথা হয়েছে আজকে আমরা একসাথে প্রোগ্রামে যাব, আর এখন তুমি এসব কেন বলছো? ও শান্তি, আমি খুব জরুরি একটা কাজ করছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি এমন জরুরি কাজ শুনি? সব কথা তোমাকে আমাকে না বলা গেলে কাকে বলা যায়? কিছু কথা আমি কাউকেই বলতে পারবো না। পারো না মানে কি? কি এমন কথা যেটা আমার কাছ থেকে লুকোতে হচ্ছে তোমাকে? দেখি কি ভাবছো এটা। শান্তি, শান্তি প্লিজ ছাড়ো। আমি জানতাম তো সেই একই প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ নিয়ে রিসার্চের বই। এসব করার মানেটা কি সুবোধ? আর পড়লেও সমস্যা নেই, কিন্তু এসব করা তোমার জন্য এত জরুরি হয়ে গেছে যে আমার ফোন পর্যন্ত ধরছো না। তুমি খুব ভালো করেই জানো এসব ব্যাপারে আমার ফ্যাসিনেশন আছে। ফ্যাসিনেশন? সিরিয়াসলি সুবোধ? তোমার সব ফ্যাসিনেশনের কারণে এখন তুমি আমাকে ইগনোর করবে? আমার এখন কোনো কথা বলতে ভালো লাগছে না শান্তি, প্লিজ তুমি যাও। ও হ্যাঁ, তাই তো। আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আর কখনো আমি আপনাকে বিরক্ত করতে আসবো না। তাই মানুষের কলিজা, মানুষের পাকস্থলী। সর এখান থেকে, যা যা। লাশ দে, লাশ খাবো। চলে যা, চলে যা এখান থেকে। মা 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 আমাকে বাঁচাও মা। না না না। হ্যালো, শান্তি, আমি কোনো কথা শুনতে চাই না সুবোধ, প্লিজ। আমার কথাটা একবার শোন। তোমার যা বলার তা তো তুমি বলেই দিয়েছো, নতুন করে আর তোমার বলার তো কিছু নেই। আমি ভালো নেই শান্তি, প্লিজ এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ দরকার। না, তোমার আমাকে কখনো প্রয়োজন ছিল না, হবেও না। আর হলেও বাকি, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি আসবে, যখন হবে না তখন তুমি চলে যাবে। আমি তো তোমার খেলার পুতুল না। এইভাবে বলো না প্লিজ। আমি তোমার সবকিছু জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সুবোধ, কিন্তু তুমি তোমার অস্বাভাবিক আচরণে আমি টায়ার্ড। আমি কখনো তোমাকে বুঝতেই পারিনি, কারণ তুমি বুঝতে দাও না। তুমি কাল আসো, আমি তোমাকে সব বলবো। কালকে দেখবো তুমি ওইসব ভূত প্রেতের বই পড়ছো বসে বসে, কোনো লাভ নেই সুবোধ। তোমার কি জানতে ইচ্ছে করে না যে কেন আমি এসব পড়ি? আমি তোমাকে অসংখ্যবার জিজ্ঞেস করেছি সুবোধ, তাতে কোনো লাভ হয়নি। আমি নিজে তোমাকে বলবো সব, কালকে একবার এসো তুমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই শেষবার, মাইন্ড ইট। থ্যাংক ইউ সো মাচ শান্তি। আর শোনো, বলো। কাল তুমি তোমার নীল শাড়িটা পরে এসো। রাখছি, বাই। তুমি কিছু বলার আগে আমার কিছু বলার আছে। বাবা একটা ছেলের সাথে আমার বিয়ের কথা বলেছিল অনেক আগে, আমি এতদিন না বলেছি, কাল আমি বাবাকে হ্যাঁ বলে দিয়েছি। আমার কথাগুলো শোনার পরও যদি তোমার সিদ্ধান্ত একই থাকে, আমি তোমাকে কিছুই বলবো না। ঠিক আছে, বলো কি বলবে। জানো শান্তি, আমি কত রাত ঘুমাই না ঠিক মতো। প্রায় তুমি আমাকে রাতে ফোন করে জিজ্ঞেস করো না কি হয়েছে। আমি কখনো তোমাকে কিছুই বলিনি। আমি আসলে একটা দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? কিসের দুঃস্বপ্ন? আমার ছোটবেলার একটা ভয় আমাকে তাড়িয়ে বেড়ায়। সে ভয়ের কারণটা আমি কাউকে বলতে পারি না, কারণ যে কেউ শুনলে হেসে উড়িয়ে দেবে, অথবা ভাববে আমি মিথ্যে বলছি। তোমার কোনো কথায় কোনো কারণে আমি তোমার উপর কখনো এসেছি সুবোধ? তুমি কি করে ভাবলে আমি তোমার কথায় হাসবো? সেজন্যই আজ আমি তোমাকে ডেকেছি। আমি তোমাকে সব বলছি। আমি ছোটবেলায় বড় হয়েছি ডোম পাড়ায়, যাতে আমি ডোম সেটা তো তুমি জানো। হ্যাঁ জানি। আমাদের গ্রামটা খুব ছোট শান্তি, সব মিলিয়ে 8-10টা ঘর। আমাদের গ্রামের একটা ভয়ঙ্কর অধ্যায় আছে। আমাদের গ্রামের পাশেই একটা মর্গ আছে, সেখানে কাজ করে কানু কাকা।
আর আমাদের গ্রামে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি আমরা কেউই জানি না। ছেলে নাকি মেয়ে তাও জানি না, কোথা থেকে আসে কোথায় যায় আমরা কিছুই জানি না। কোনো ক্রিচার? না শান্তি, মুর্দাখোর। দেখো, সেটা আবার কি জিনিস? দেখো, ওর নাম নেওয়ার সাথে সাথে আমার শরীরের কেমন লোম দাঁড়িয়ে গেছে। এই মুর্দাখোর লাশ খায়। কি বলছো তুমি? হ্যাঁ, আমি যা যা বলছি তার একটা কথাও মিথ্যা না। আমাদের যে মরটার কথা বললাম, সেই কানু কাকাই শুধু তাকে বারবার চোখের সামনে দেখতে পায়। এই জিনিসটা নাকি প্রত্যেক রাতে কানু কাকার কাছে আসে লাশ চাইতে। কানু কাকা লাশ কেটে ভেতরের অর্গানগুলো তার জন্য রাখে, ও এসে খায়। আর ওকে দেখার সাথে সাথে কাকার শরীর কেমন জানি ভারী হয়ে যায়, প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। ছোটবেলা থেকে এসব শুনে আমি বড় হয়েছি। আমি শুধু দেখেছিলাম একবার আমার এক ঠাম্মা মারা গেল আমাদের সাথের ঘরেই। সেদিন রাতেও এসেছিল, আমি জানলা দিয়ে শুধু এক ঝলক দেখেছি। সেটা আমি আজও ভুলতে পারি না শান্তি। কি যে বিভৎস, আর কি যে বিশ্রী গন্ধ ওর শরীরে। চোখগুলো একেবারে রক্তের মতো লাল, চোখের মণিগুলো সাদা, শরীরটা অনেকটা বানরের মতো, সারা শরীর কেমন তেলতেলে। আমি আমি প্রায় স্বপ্ন দেখি সেই ভয়ঙ্কর অবয়বটা। সেদিনের পর থেকে আমি আর ঘুমোতে পারি না। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, না পানি খাও। দেখো সুবোধ, তুমি যা বলছো সেটা সম্ভব না। পৃথিবীতে ভূত প্রেত বলতে কিচ্ছু নেই। অনেক গ্রামে এইসব কথা প্রচলিত থাকে। না শান্তি, এত বছরের এতগুলো মানুষের চোখ মিথ্যা দেখতে পারে না। আর আমাদের গ্রামের লাশের ভ্যান টানে যে মইনুল, সেও মাঝে মাঝে লাশ আনার সময় তার ভ্যানের পেছনে কাউকে দৌড়তে দেখে। আর সবার কথা বাদ দিলাম, আমি যে নিজের চোখে দেখেছি সেটা কিভাবে অস্বীকার করি? তুমি তখন ছোট ছিলে সুবোধ, এসব শুনতে শুনতে তোমার মাথায় এসব বসে গিয়েছিল, তাই ভুল দেখেছো। না শান্তি, আমি ভুল দেখতে পারি না। আমি যেসব বিশ্বাস করতে চাই তাও না, কিন্তু আসলে ঘটনা কি, সত্যি কি এমন কিছু হতে পারে? এসব জানার জন্যই আমি এসব বই পড়ি, কিন্তু কোথাও মুর্দাখোরের কোনো কথা আমি খুঁজে পাইনি। আমি আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। এই ভয় আমাকে তাড়া করে বেড়ায়। ঠিক আছে সুবোধ, আমি যাবো তোমার সাথে। কোথায় যাবে? তোমাদের গ্রামে, যেখান থেকে তোমার এই ভয়ের শুরু, সেখানে গিয়ে শেষ হবে। আমি তোমাকে প্রুভ করে দেবো ওখানে এমন কিছুই নেই। তখন দেখবে এই ভয় আর তোমার নেই। কিন্তু আমি নিজে তো গ্রামে যাই না বহু বছর। আর তাছাড়া তুমি ডোমপাড়ায় যাবে, ওখানে গিয়ে থাকতে পারবে না। মানুষ ভালোবাসার জন্য সব পারে সুবোধ। আর তোমার বাবা সেই ছেলে। খাবার না করে দেবো। আমি কালী মাকে ফোন করে বলছি আমি যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ শান্তি। ভালোবাসার মানুষকে থ্যাঙ্কস দিতে নেই। আমি যা করছি আমাদের জন্য করছি। এখন চলো, কাল থেকে আমি কিছু খাইনি। কি বলো? চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যালো মা। কিরে সুবোধ, কেমন আছিস রে বাবা? কতদিন পরে মোবাইল করলি, মার কথা একবারও মনে পড়ে না গো তোর? পরে তো মা, তোমাদের সবার কথা খুব মনে পড়ে। অনেক তো হলো রে বাবা, এইবার গায়ে আয়। কতদিন আমি তোরে দেখি না। আমি কি একটা বার দেখতেও পারবো না নিজের ছেলে রে। এখন তো ভুলে গেছি, কবে না কবে চলে যাই। আহা মা, কেন এসব কথা বলো? আমি কারোর সাথে যোগাযোগ না রাখলেও তোমার সাথে তো রেখেছি। তাও বাবা, মুখের কথা শুনে কি হাউস পুরে? চোখ দুইটা তো একবার তোরে দেখতে চায়। আমি আসছি মা। তুই সত্যই আসবি? হ্যাঁ মা, গাড়ির টিকিট করেছি, কাল রাতের বাস। কাল রাতে আসবি? না মা, কাল রাতে রওনা দিলে পরশু সকালে গিয়ে পৌঁছবো। জানি কোন ভোরটাতে গিয়ে আছিস রে বাবা। আমি মরলেও তো আস্তে আস্তে একদিন। আহা মা, আবার এসব কথা। আমি তো তোমার জন্য এসেছি, ভালো একটা চাকরি পেলে তোমাকে নিয়ে আসবো। তুই আগে আয় বাবা। মা, আমার সাথে আরো একজন আসবে। কে রে? আমার এক বন্ধু, মানে মেয়ে বন্ধু। শহরে মেয়ে ছেলে? তা এইখানে এই ডোমপাড়ায় এসে থাকতে পারবি? পারবে মা, ও অন্যরকম, আসলে দেখতে পারবে। আচ্ছা বাবা, তুই আয় বাবা। ও দিদি, দিদি ঘরে আছিস রে? কি রে গোপী, এই সাইজের বেলা ডাকাডাকি কেন রে? দিদি, আমার সেইলে আইসতেছে, কাল বেইনে আসবে। কি কস গোপী? এতদিন পরে কার কথা মনে হলো তার? সেই যে ছোট থাকতে দেখেছিলাম। দিদি, তোর কাছে একটা কুমড়ো চাইতে আইসলাম।
তোর গাছে পাকা কুমড়ো রয়েছে দেখলাম। ছেলেটা আমার পাকা কুমড়ো খাইতে ভালো পায়। তা নিয়ে যা না, ছেলে আসতেছে আর কুমড়ো চাইতে হবে। যা নিয়ে যা। কাল সকালে আসবে দিদি, তুই একবার আসিস কিন্তু। আচ্ছা যা। আর কতক্ষণ? উফ, পা একেবারে ধরে গেছে। এই তো আর 2 মিনিট, চলে এসেছি। নামো। ওয়াও, পিওর বেঙ্গলি ভিলেজ। এখান থেকে আরো 15 মিনিটের পথ, তারপর আমাদের ছোট্ট গ্রাম। প্লিজ ডোন্ট সে এখান থেকে হেঁটে যেতে হবে। আমার পা আর নড়ছে না। এত লম্বা জার্নি পর 15 মিনিট হাঁটা ইম্পসিবল। আরে না না, মা বলেছে রাস্তাঘাট নাকি পাকা করে ফেলেছে। আগে তো মাটির রাস্তা ছিল, আমরা হেঁটে যেতাম। এখন ওদিকে রিক্সা ভ্যান সবই পাওয়া যায়। ভাগ্যিস তোমার সাথে প্রেমটা আগে হয়নি। 1 মিনিট। আরে মইনুল কাকা না? আদাব কাকা। কে? আমি সুবোধ। সুবোধ? ও সুবোধ, বিধুর ছেলে সুবোধ না? জি কাকা। কি কাণ্ড, এতদিনে গায়ের কথা মনে পড়লো রে। তোর মা তো কাল থেকে পুরা গা মাথায় তুলেছে। চল চল তাড়াতাড়ি চল। শান্তি চলো। এ কি সর্বনাশ, কি করতেছো? আমার এটা তো মরা মানুষ টানা ভ্যান, জিন্দা মানুষ এটাতে চড়ে না। তুই দাঁড়াও, আমি ভ্যানের ব্যবস্থা করতেছি। আরে এইটা কেডা? আমার বন্ধু, ঢাকা থেকে এসেছে আমাদের গ্রাম দেখতে। আমরা একসাথেই পড়ি। ও আচ্ছা, আচ্ছা দাঁড়া, আমি ভ্যান নিয়ে আসতেছি। আচ্ছা, ওনার নামই মইনুল, তোমাকে বলেছিলাম না? ওই যে লাশের ভ্যানটা না? হুম, উনি অবশ্য আমাদের গ্রামের না, উনি থাকে আমাদের পাশের গ্রামে। আমাদের গ্রামে যে 8-10টা পরিবার, সবাই হিন্দু। আচ্ছা আচ্ছা। এই যে ভ্যান আইসা পড়ছে, ওঠ ওঠ, এই মালপত্রগুলো উঠায় নে। আপনিও চলেন না কাকা? না, তোরাই যা, আমার একটু কাম আছে। সোমপাড়া থেকে খবর আইছে, লাশ আনতে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, বিকেলের দিকে তাহলে একবার আসবেন কিন্তু। আচ্ছা। এই তো এদিক থেকে ডানে মোড় নিবে, তারপরে আমাদের গ্রাম। এটা কি? এটাই তো মর্গ, তোমাকে বলেছিলাম না? ও আচ্ছা, কেমন স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। জায়গাটা একটু পরিষ্কার করে গাছ টাছগুলো কেটে ঠিকঠাক করলেই তো হয়। এটাই আসলে আমাদের সমস্যা। একটা মগ মানে এমন অন্ধকার স্যাঁতস্যাঁতে করে রাখতে হবে। এই জন্য মানুষ ভাবে মগ মানে ভৌতিক কিছু একটা। আসলে এসব কিছুই না। এখানে তো আসলে আস্তে আস্তে সবই জানতে পারবে। কিন্তু গ্রামটা কিন্তু খুব সুন্দর। এখন যে হারে গ্রাম সব শহর হয়ে যাচ্ছে, এমন একেবারে অজপাড়া গ্রাম যে এখনো আছে ভাবতেই পারিনি। এত সুন্দর একটা জায়গা ছিল, তুমি ঢাকা শহরে কি থাকার সিদ্ধান্ত কিভাবে নিলে সুবোধ? এই গ্রামটা উপর থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে ততটাই অন্ধকার। চলে এসেছি, নামো। মা, মা। সুবোধ, আইসই তুই? আমি কতক্ষণ ধরে বসে আছি। কেমন আছো মা? আছি কোনো মত বাবা। মা, ও হলো শান্তি। নমস্কার। নমস্কার, আসো আসো। আপনাদের বাড়িটা খুব সুন্দর। এখন বয়স হয়েছে, বাড়ি ঘরের যত্ন আর কই করতে পারি। তা তুমি তো শহরে মেয়ে, এইখানে থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা হবে না। আয় রে সুবোধ, ঘরে আয়, আমি তোর জন্য কুমড়ো রেখেছি। আয়, এসো মা। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে তো ঘর একটাই, মা সীতা কাকির ঘরে তোমার থাকার ব্যবস্থা করেছে। চলো তোমাকে দিয়ে আসি। এই সীতা কাকুটা আবার কি? ওই যে বলেছিলাম না, ওই মর্গে কাজ করে কানু কাকা, তার বউ। ওনাদের কোনো ছেলে মেয়ে হয়নি। আমাদের 10 ঘরের মধ্যে ওনাদের অবস্থা একটু ভালো। শুনলাম ইটের ঘর তুলেছে, তোমার ওখানে থাকতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। মা, আমি শান্তিকে রাখতে যাচ্ছি। চলো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমাদের পিছে পিছে কেউ হাঁটছে? কই না তো। আমার মনে হচ্ছে। আমার না, এখানকার সবারই মনে হয়। জানো, এখানে কেউ কখনো একা থাকতে পারে না, চাইলেও না। সব সময় মুদ্রাক্ষর চলাফেরা করে। কখন কিভাবে কার সামনে চলে আসে বলা যায় না। এখানকার মানুষ সব সময় একটা অজানা ভয়ের মধ্যে থাকে।
আরে আরে ভয় পেও না, ওটা একটা বেড়াল। হুট করে সামনে চলে এসেছি তো, তাই একটু চমকে গেছিলাম। এই তো চলে এসেছি, এটাই কানু কাকার বাড়ি। দাঁড়াও। কাকে, ও কাকে, কাকে। কে রে? ও শুভদিলি, আয় আয়। নমস্কার কাকি। নমস্কার নমস্কার, আয় আয়। কতদিন পর তোকে দেখছি, বড় হয়ে গেছিস মেলা। সেই কোন ছোট থাকতে দেখেছিলাম। কেমন আছেন কাকিমা? ভগবান যেমন রাখছে বাবা। কাকিমা, ওর নাম শান্তি। নমস্কার নমস্কার। তোর মা বলেছে ওর কথা। তা শহরের মাইয়ে তুই, আমাদের এই গায়ের পাগলের সাইতে প্রেম ফিটে হলো কি করে? না না, মানে তেমন কিছু না, মানে আমি মানে তাই তাই এর মধ্যে গায়ের সকলে বলা বলি শুরু করেছে। সুবোধ এত বছর পরে বিয়ে করে বউ নিয়ে এসেছে। জি না, মানে সুবোধ আর আমি একই সাথে পড়াশোনা করি, ওভাবেই আমায় আর বুঝাইতে হইবে না, আমি সব বুঝি। দমপাড়ায় সারাটা জীবন কাইতে দিলাম বলে যে কিছুই বুঝিনি তা কিন্তু না। আয় ভিতরে আয়, সুবোধ তুইও আয়। না কাকি, আমি আর দেরি না করি, কাল সকালে আসবো। আরে সুবোধ, তুই দেখি চটর চটর শুদ্ধ কথা কওয়া শিখেছিস, তা কাল এসে আমাকেও শিখিয়ে দিস। তোর লাশ কাটা কাকার সংসার করতে করতে তো বুড়ি হইলেম, এই বয়সে যদি শুদ্ধ কথা কইয়ে তোর মতো শহরের বাবু পাওয়া যায়। বাহ, আপনি বেশ মজার মানুষ তো। কইলেন না ধুমপাড়ায় থাকি, তাতে কি হয়েছে, আমিও 2 ক্লাস পর্যন্ত পড়েছি। আচ্ছা, তোমরা গল্প করো, আমি আসি তাহলে। সাবধানে যাইস বাবা। টুকা টুকা। চল মা, ভেতরে চল। কি আজব দুনিয়া। সেই দিনও মাইয়াডারে দেখলাম বাজারের ওই দিকে যাইতেছে, জ্যান্ত চলাফেরা করা মানুষ, আর আইস তার লাশ টাইনে নিয়ে যাইতেছি। হায় রে দুনিয়া। রাস্তায় বাস 2টা এমনি ফেলা রাখছে কেডা? জামু জামু না, না ভাই, এই দিক দিয়ে যাওয়ার কাম নাই, ঘুরে যেতে সময় বেশি লাগবো, তাও ঘুরেই যাই। ভারি বাবা, এত রাস্তা ঘুরে যাওয়া লাগতেছে, এইসব লাস্ট আমরা কাম সাইডা দিতে হইব, এই সময় আবার মুতে ধরে। দূর হ। এত রাইতের বেলায় মাইয়া মানুষ কান্দি করতে, এ কি লাশ? লাশটা ভ্যান থেকে পড়লো কেমনে? কি জ্বালায় পড়লাম? এখানে আইকা যা, যাই না, নিয়ে যাইস না। এ কি দেখতেছি? লাশ তো আমার ভ্যানে, তাইলে সামনে ওটা কি? লাশটার মধ্যে আরেকটা। এখানে আইকা যা। ও বাবা রে, এইটা নির্ঘাত মূর্খখোর, লাশ খাওয়ার লাইকে এইসব করতেছে। চিনা ফেলেছস? আসলে গেছ। ও আল্লাহ, শক্তি দাও, ভ্যান আরো জোরে টানা রাখো। হাতা শুকতেছে করতে, আজ বুঝি আর বাসন নাই। একবার পিছে দেখ। ও বাবা রে, ভ্যানের পিছে পিছে ধরে আসতেছে। না, বদরের হুজুর কইছিল যাই হোক পিছ ফিরা তাকানো যাইব না। বউ, বউ, এত রাইতে এখানে আইব করতে? না না, থামা যাইব না, সব ওই মুদ্রা করার বয়স। জানা পাচ্ছি। কানুদা, ও কানুদা, বাইরে। কি রে মহিন, মুর্দা নিয়ে আইছিস? তোর এই অবস্থা কে? গায়ে তো গা ধুয়ে ফেলছিস। সেই কথা আর কইও না, আজ আমার মাইরাই ফেলাইতো। কেন রে, কি হয়েছে? সোমপাড়া চেয়ারম্যানের মাইয়া গলা ফাঁস দিছে। মাইয়ার বয়স একেবারেই কম, 15 কি 16। হেল্লা শান্তি গেছিলাম। কেন রে, এত কম বয়সে মরে গেল কেন? শুনছি তো প্রেম প্রীতির কেস, চেয়ারম্যানের মাইয়া শক্ত কেস হইছে।
কাল ওসি সাহেব নিজে আইবো এখানে। ও রাস্তা আসার সময় ওই মুদ্রা করে পিস নিছিল, আজ আমার মায়েরা হালাইতো, রাস্তায় বাঁশ হালায় রাখছিল, অন্য পথ দিয়ে ঘুরে আইছি, পুরা রাস্তা পিছে পিছে দৌড়াই আইছে। একবার আমার বউ হইয়া ডাকে, আরেকবার মাইয়া হইয়া ডাকে, এমন কাণ্ড আর দেখি নাই। কচি লাস তো, তা তোরে না কইছি এরিকেন বাত্তি যাইলে নিবি ভ্যানে। আর হেরিকেন, যে জ্বর উঠাইছিল সেই জ্বরে কি হেরিকেন থেকে? নাও ধরো লাশটা, ভেতরে নাও, আমি বাইক গিয়া গোসল দিমু। হ আহারে, কি করতে গলায় ফাঁস নিয়েছিলি রে মা? কি সুন্দর মুখটা, কাটলে কুটলে এগুলা কিছুই থাকবে না। কাল মানুষজন আইসে উল্টায় পাল্টায় দেখবে। এইটা কোনো মরণ হইল? মানছে যে কেন বুঝে না। থাক, আজ আর রাইতে কাটাকুটি করব না। কাল বেইনে আইসে সব করব। এমনিও সিসা বাইসতে দুপুর কইরে যাবে। কয় যাস? ও তুই? আমি কত করি মিনিটটা দে, দিল না। কষিলাস তুই চলে যা, এই লাশ দেওয়া যাবে না। এই লাশ নিয়ে শক্ত মামলা হয়েছে, কাল ওসি সাহেব আসবে। হ্যাঁ, চলে যা। সীতা, ও সীতা, সীতা বাইর হ। আর কইস নে, আজকে মাইরেই ফেলতো। সোমপাড়া থেকে লাশ আইছিল, কচি মাইয়ে, সেই লাশের গন্ধ শুনে পেছন পেছন আইছে। মাইটা চেয়ারম্যানের শক্ত মামলা হইছে, কইলেম এই লাশ দেয়া যাইবি নে। আর কতবার করে কইছি এই কাজ ছাইরে দে, আমার কথা শুনলি তো? এইবার বুঝি সাইতেই হইবে, এই পার ঠিক হইবে বলে মনে কয় না। আসতে একটু সহ্য কর, বেলটা মাছটা কইলে কেমনে হইবে? কাকে? ও কাকে? কে রে? নমস্কার কাকা বাবু, আমি সুবোধ। ও সুবোধ, শুনছি তুই আসছিস। সীতা কই গেলি রে? আইছি। কাকা বাবু কি অসুস্থ? হরে বাপ, পাড়া মনে হয় ভাঙ্গেই গেছে। কাল রাইতে এমন তামাশা দেখাইল, তুই তো জানিসই সব। সেই ছোট থাকতে শুনিস এইসব, এখন কি আর মনে আছে? আমার সব মনে আছে কাকি। কাকাকে নিয়ে একবার হাসপাতালে যান। শান্তি তো এখনো জাগি নাই। শান্তিকে? আমাকে সুবোধের বউ শহর থেকে আইসেছে, রাইতে আমাদের এই কেনে থাকবে কয়দিন। ও কি যে কাম করি বাবা, দিন নেই রাত নেই, সারাদিন লাশের সাথেই পড়ে থাকতে হয়। বাড়ির কোনো খবর রাখতেই পারিনি, এইবার এই কাম সাইরে দিব। এতদিনে হয়েছে গেছে। তা কই আমাদের সুবোধের বউ কই? ডাক দাও দেখি। শান্তি, ও শান্তি, উঠে পড়। মর্নিং। কি করলি? ইয়ে মানে না কাকে কিছু না, সুবোধ এসছে? মেলা আগে এসেছে, তোমার কাকার সাথে কথা করছে। কাল রাতে তোমার কাকা এসেছে, তোমারে দেখতে চায়, আসো। জি চলেন। নমস্কার কাকা। ও ভগবান, সুবোধ শহরে গিয়ে তো তোর কপাল খুলেছে রে।
এমন পরীর মতো বউ পাইছিস। না কাকা, এখনো বিয়ে হয়নি, করব, একটা ভালো চাকরি পেলেই। আরে সেসব নিয়ে ভাবিস নে, গায়ে চিস বিয়ে সাইরে যা। আমার তো ছেলে পেলে হইল না, তোর বিয়ের সব খরচ আমি দিমু। না না কাকা বাবু, সেসবের দরকার নেই, সেসব পরে দেখা যাবে, আপনি সুস্থ হন আগে। এই শান্তি, চলো। চলো কি রে, দিন কেউ কালি বকে যায়? না কাকি, মা রান্না বান্না করে বসে আছে, অনেকদিন মায়ের হাতে পায়েস খাই না। ও যা তাইলে, কিন্তু আজ দুপুরে আমার এইখানে খাবি কিন্তু। আচ্ছা কাকি। রাতে ঘুম হয়েছে ঠিক মতো? I found something very very fishy. মানে? কাল রাতে তোমার কাকা আর কাকির কথা আমি শুনেছি। তোমার কাকা বলছিল কাল রাতে একটা মেয়ের লাশ এসেছে, সেটা নাকি কে খাওয়ার জন্য এসেছিল, দেয়নি, তাই তার এমন অবস্থা করেছে। ঠিকই শুনেছ, আমি তোমাকে বলেছিলাম না। ব্যাপারটা খুব খটকা লাগছে। আচ্ছা, ওই মর্গে আর কে কে থাকে? মর্গে আর কে থাকবে, কানু কাকা ছাড়া আর কেউ তো ওই পথ মারায় না। আচ্ছা, লাশটা হয়তো এখন আছে, চলো একবার। কি বলছো তুমি, মর্গে যাবে? হ্যাঁ, তোমার কাকার তো পা ভেঙে গেছে, সে নিশ্চয়ই আজ আসতে পারবে না, এই ফাঁকে মর্গটা একবার দেখে আসা দরকার। কিন্তু কাকা না থাকলে দরজায় তো তালা দেওয়া থাকে, সেই চাবি শুধু কাকা বাবুর কাছেই থাকে। ও আচ্ছা ঠিক আছে, দুপুরে আমাদেরকে খেতে ডাকলো না, তখন চাবির ব্যবস্থা আমি করে ফেলবো। আমার মনে হচ্ছে ওখানে যাওয়া ঠিক হবে না। সুবোধ, আমরা এখানে ঘুরতে আসিনি, কিছু একটা উদ্ঘাটন করতে এসেছি, ওখানে না গেলে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে। কোনটা যে চাবি? তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে অনেক ঝামেলা হয়ে যাবে। এমনিতে চাবি চুরি করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি কাজ শেষ করে চাবিটা গিয়ে আগের জায়গায় রাখতে হবে। খুলেছে। মানুষ থাকতে পারে? ভেতরে না যাই, চলো চলে যাই। না না না, চলো ভেতরে চলো। এইটাই তো মনে হচ্ছে মেয়েটার লাশ। কিন্তু লাশটা একদম ঠিকঠাক দেখছি। দেখো লাশটার পেটের দিকের কাপড়টা কেমন রক্তের লাল হয়ে গেছে। কাপড়টা একটু সরাও তো। ও মাই গড, এসব কি? লাশের পেট চিরে সব বের করে নিয়েছে। আমি আগেই বলেছিলাম শান্তি, চলো এখান থেকে। আসছে কে? শান্তি, তাড়াতাড়ি চলো। দৌড়াতে তো আটকে গেছে, খুলছে না। দেখি লাইট বন্ধ হয়ে গেল কিভাবে? কে 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 আপনি? আমি কে? আমি রাজা চন্দ্রনীল শেখর। মানে আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছিলাম 4 বছর ধরে। তোরা এখানে কেন এসেছিস আমি খুব ভালো জানি। চলে যা, চলে যা এখান থেকে, যা, পালা। দরজা খুলে গেছে শান্তি, চলো চলো এখান থেকে, পালা চলো, পালা এখান থেকে। মা, মা, কি কি রে সুবোধ, কই গেছিলি তুই? শান্তি, এই অবস্থা কেন তোদের? কই গেছিলি তোরা? আগে একটু পানি দাও মা। এই পানি। মনটা খুব ধরেছিল। হে ভগবান, কি করস? কই পাইলো তোরে? লাশ কাটা ঘরে গিয়েছিলাম। কি কইলি তুই? রাম 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 রাম, নিজের জাত রক্ষে করতে গেছিলি, কোন সাহসে মর্গে গেলি তুই? না মা, আমরা মানে ও তুই তুই নিয়ে গেছিলি ওরে? শহরের মেয়ে এইখানকার নিতে বুঝবি কি করে? আমার ছেলেটার কিছু হইলে? না না, ওর কিছু হতো না। আসলে আমি নিজে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো মানুষের ভুল ধারণা, তাই শুদ্ধ ভাষায় ছোট ছোট কথা কইতে পারিস দেখে তুই ঠিক আর এই গায়ের মানুষ ভুল। আহা মা, থামো তো, আমি ওকে বলেছিলাম। যা, এক্ষুনি গায়ে জল দিয়ে আয়, আমি মা কালীর পা ধোয়া জল দিচ্ছি। তুমি মার কথা কিছু মনে করো না। আরে না না, সেটা না, আমি ভাবছি অন্য কথা। কি কথা? কাল রাতে ও কি বলছিল মনে আছে? ওর নাম রাজা চন্দ্রনীল শেখর। হ্যাঁ মনে আছে। তার মানে আমরা একটা ক্লু পেয়ে গিয়েছি। এখানে তো ইন্টারনেট নেই, এই এলাকায় কোন কোন রাজা শাসন করেছে তার মধ্যে চন্দ্রনীল নামে কেউ ছিল কিনা
সেটা খুঁজে বের করতে পারলে আমার মনে হয় অনেক কিছু সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে ইন্টারনেট পাওয়া সম্ভব না। এখান থেকে ঘন্টা দুয়েকের পথ গেলে একটা পুরাতন লাইব্রেরি আছে, ওখানে অনেক হিস্টোরিক্যাল বই আছে। আমি ছোটবেলা একবার গিয়েছিলাম, এখনো আছে কিনা জানি না। চলো কোথায়? ওই লাইব্রেরিতে। এরপর ওরা দুইজন যায় সেই লাইব্রেরিতে। সেখানে অনেক খোঁজ করে তারা একটা বই পায়, যে বইয়ে সেই এলাকার 1000 বছরের ইতিহাস লেখা আছে। সেখানে তারা খুঁজে পায় রাজা চন্দ্রনীলকে। রাজা চন্দ্রনীল আজ থেকে প্রায় 700 বছর আগে এখানে শাসন করত, এবং তার ভয়ঙ্কর রকমের মানুষের বিকৃতি ছিল। সে মানুষের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ খেত। তার ধারণা ছিল মানুষের এসব অঙ্গ প্রত্যঙ্গ খেলে সে 200 বছর বাঁচবে। সে তার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে এনে হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খেত। কেউ মুখ খুললে বা কোনো প্রতিবাদ করলেই পরের দিনই সে রাজার খাবার হয়ে যেত। তার ছোট রানী যখন সবকিছু জেনে যায়, তখন সে এসবের বিরোধিতা করে। একদম মুখ খুলবে না, আমি এখানকার রাজা, আমি যা ইচ্ছা তাই করবো। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি এখানকার রাজা, এই রাজ্যের সব মানুষদের পিতা। আপনি আপনি তাদের সাথে এমন করতে পারেন না। মানুষের রক্ত, কলিজা, ফুসফুস, এসব আমার নেশা হয়ে গেছে। আমি আগে জানলে কখনো আপনার মতো একটা পিশাচকে বিয়ে করতাম না। আমি আমি বাবার বাড়ি চলে যাব, আমাকে দিয়ে আসার ব্যবস্থা করুন। কি কি বললে? চলে যাবে? আমি পিশাচ? পিশাচের পৈশাচিকতা দেখো তাহলে। ছেড়ে দিন আমাকে। তোমার কলিজাটাও নিশ্চয়ই সুস্বাদু হবে। আমি আমি অভিশাপ দিচ্ছি, যে কালো কুঠুরিতে মানুষ মেরে এসব কর্মকাণ্ড করিস তুই, সে কালো কুঠুরিতেই তুই মরবি। ওকে, তার মানে রানীর অভিশাপে রাজা মারা যায়। হ্যাঁ, এই তো পরের পেজে লেখা আছে, এরপর রাজ্যের সকলে হঠাৎ বিক্ষুব্ধ হয়ে যায়। তারা সবাই মিলে রাজাকে কালো কুঠুরিতে বন্দি করে। সেখানে তাকে এক ফোঁটা পানিও দেয় না। রাজার লাশটাও নাকি ওখানেই পচে গলে গেছে। আর তারপর থেকেই রাজার অতৃপ্ত আত্মা বেরিয়ে আসে সেখান থেকে, পুরো রাজ্যটাকে ধ্বংস করে ফেলে। হ্যাঁ, এই যে দেখো, এই যে রাজ্যে তখনকার কিছু আঁকা ছবি, সব লাশের পেট চেরা। সেসব তো বুঝলাম, তো এখন কিভাবে কি করা যায়? এক মিনিট, এটা কি পড়লো বই থেকে? একটা ম্যাপ, আর পাশে লেখা বাঁচতে চাইলে আগুন জ্বালিয়ে দাও। কিছুই তো বুঝলাম না। আমি সব বুঝেছি। এই যে লাল দাগটা, এটা হলো আমাদের মর্গ। এই জায়গাটাতেই সেই রাজার কালো কুঠুরি ছিল। যেহেতু রাজার লাশ সেখানে পৌঁছে গিয়েছিল, হাড়গুলো হয়তো থেকেই গেছে। এই জন্যই হয়তো আগুনের কথা লেখা আছে। হাড়গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। চলো। সুবোধ আর শান্তি গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে সেই জায়গার মাটি খুঁড়ল। অনেক দূর মাটি খোঁড়ার পর সে রাজার ধ্বংস হয়ে যাওয়া কিছু হাড়গোড় পাওয়া গেল, এবং গ্রামের সবাই মিলে সেগুলো পুড়িয়ে নদীতে ভাসিয়ে দিল। মুর্দাখোরকে এরপর আর কোনোদিন কেউ দেখেনি, কিন্তু কানুলালের চেহারাতে সেই মুর্দাখোরের মতো কেমন যেন একটা ছাপ পড়ে যায়। তাহলে কি কানুলাল মুর্দাখোরের মতো মানুষ খাওয়ার নেশায় পড়েছে? হ্যাঁ, মুর্দাখোর এখন আর আসে না ঠিকই, কিন্তু এই মর্গের লাশগুলোর পেট এখনো চেরা থাকে। আর কেন থাকে সেটা কেউ জানে না। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য গল্পে। ততক্ষণের জন্য গুড বাই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর গল্পগুলি শুনতে থাকো আর আমাদের সাথে চলো।